স্টক মার্কেটের কথা তো তোমরা সবাই শুনেছো, যেখানে তোমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হয়। ক্লাস 12-এ খুবই ইন্টারেস্টিং একটি চ্যাপ্টার রয়েছে ভারতের বাণিজ্য এবং অর্থনীতি এবং বিশ্ব বাণিজ্য, যা তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3-তে রয়েছে। অথবা তুমি হয়তো অন্য কোনো কারণে এই ভিডিওটি দেখছো, পুরোপুরি থিওরি ক্লাস হতে চলেছে, যেখানে এমসিকিউ আর লং কোশ্চেন দুটোই কিন্তু আমরা ডিসকাস করে নেব এবং এই ক্লাস থেকেই তোমার সমস্ত ক্ল্যারিটি হয়ে যাবে ভারতের বাণিজ্য এবং ব্যবসা নিয়ে। যেখানে প্রথমেই আমাদের একটি জিনিস জেনে রাখা উচিত, এই যে বাণিজ্য, ইংরেজি শব্দ যেটি বলা হয় ট্রেড, ট্রেড কথাটি এসেছে সেই ট্রেড শব্দ থেকে, যেখানে এই ই আর এটা একটু কিন্তু অদল বদল আছে। তাহলে পুরনো ট্রেড যে বানানটা রয়েছে সেটাতে দেখো এই যে এ আর ইটা মাঝখানে রয়েছে। এটার মানে কি? এই ট্রেডটার মানে ছিল কোনো জায়গা থেকে কোনো বস্তুকে সরানো অথবা ট্রাভেল করা, মানে কোনো একটা জায়গা থেকে কোনো বস্তুকে সরালা বা ভ্রমণ করাকে বলা হতো সেই ট্রেড। তারপরে বিনিময় প্রথা এলো। বিনিময় প্রথা মানে তুমি এক হাতে কিছু একটা দিচ্ছ এবং সামনের হাত থেকে কিছু একটা নিচ্ছ। মানে যেমন দোকানে হয়, আমরা 50 টাকা দিলাম এবং সেই দোকানদার আমাদের 50 টাকার চাল দিল, এটাকে বলে বিনিময় প্রথা। এরপরে উপহার অর্থনীতি, পেমেন্ট ছাড়াই তুমি কাউকে উপহার দাও। যেমন এই কদিনে কি হয়েছে, ভারত বাংলাদেশকে অনেক বেশি টন টন, বলতে গেলে কেজির উপরে যেটা মাপ হয় সেটা টন, সেই আকৃতির বা এত মাপের চাল পাঠিয়েছে, কাঁচা লঙ্কা পাঠিয়েছে। এটার জন্য কোনো কিন্তু ভারত বাংলাদেশের কাছে টাকা নিচ্ছে না, বাংলাদেশকে এটা উপহার হিসেবে দিয়েছে। অথবা এর আগেও ভারতবর্ষ রেল এইসব জিনিসগুলো বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে, তো কোনো একটা এটাকে টাকা নেওয়া হয়নি, এটাকে বলা হয় গিফট ইকোনমি। মডার্ন ট্রেড মানে কি? মুদ্রার বিনিময়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্যের লেনদেন। মানে হচ্ছে এখন যেটা ঘটে যে আমরা দোকানে গিয়ে টাকা দিই এবং টাকার পরিবর্তে জিনিসপত্র নিয়ে নিই। তাহলে আমরা দেখলাম যে ট্রেড কথাটি মানে চলাচল বা কোনো বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তারপরে বিনিময় প্রথা, এক হাত দিয়ে তুমি কিছু একটা দিলে অন্য হাত দিয়ে কিছু নিলে, যেটা এককালে কি হতো, সেই যে ব্রিটিশ সৈন্যদের এক সময় এই লবণের দাম এত বেশি ছিল যে স্যালারি হিসেবে লবণ দেওয়া হতো, আর তার পরিবর্তে সৈন্যরা দেশকে সুরক্ষিত রাখতো, এরকম প্রথা ছিল। তারপরে উপহার অর্থনীতি পড়লাম বাংলাদেশের উদাহরণ দিয়ে, এবং আধুনিক বাণিজ্য, যেটা এখন সবাই আমরা জানি। ওকে, তো এখানে যে স্টিফেন তিনি বলেছেন যে বিষয়গুলি উৎপাদক ভোগকারীর মধ্যে বিভিন্ন বাধা বিঘ্ন ছাড়াই অপসারিত হয় তাকে বলা হয় বাণিজ্য। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। বাণিজ্য কি? বাণিজ্য হচ্ছে ক্ষুদ্র, মাঝারি বা বৃহৎ আকারের স্থানীয়, স্থানীয় মানে কোনো গ্রাম বা শহরের স্থানীয় জায়গা, বা দেশীয় মানে দেশের ভেতরে, বা বৈদেশিক বাজারে পণ্য অর্থাৎ জিনিসপত্র এবং সেবা কার্যের বিনিময়, লেনদেন, আমদানি রপ্তানি সংক্রান্ত কাজকে বলা হয় বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য দেশের অর্থনৈতিক ব্যারোমিটার দিয়ে মাপা হয়। তাহলে আন্তর্জাতিক মানে বিদেশে যে মালপত্র পাঠানো হয় আর বিদেশ থেকে যে মালপত্র নিয়ে আসা হয়, এটা মাপা হয় কি দিয়ে? অর্থনৈতিক ব্যারোমিটার দিয়ে মাপা হয়, মনে রাখবে। বৈশিষ্ট্য বলতে গেলে এটি একটি অর্থনৈতিক কার্যাবলী যা কাঁচামালকে ব্যবহারযোগ্য দ্রব্যে পরিণত করে। আর কি? চাহিদা যোগানের মাধ্যমে সামঞ্জস্য রক্ষা করে। যাই হোক, এগুলো বোরিং জিনিস, এগুলো তোমাদের ইম্পর্টেন্টও নয়, এখানে তোমরা একটু দেখে নিও। ওকে, এরপরে আমরা চলে আসি বাণিজ্য কত প্রকারের হতে পারে। বাণিজ্য দু প্রকারের হতে পারে, একটা দেশের ভেতরে বাণিজ্য, এটাকে বলে অভ্যন্তরীণ, আরেকটা হচ্ছে দেশের বাইরে বাণিজ্য, সেটা হচ্ছে আন্তর্জাতিক। এবার দেশ আর বিদেশের বাণিজ্যটা আমি বলছি বুঝিয়ে। এখানে কি হয়, দেশের ভিতরে আমরা দু ধরনের বাণিজ্য দেখতে পাই, একটা হয় পাইকারি, পাইকারি বাণিজ্য। পাইকারি বাণিজ্য যদি একটা উদাহরণ দিই আমি তোমাকে, তাহলে এই এখানে চলে আসলাম, এখানে একটা কোম্পানি রয়েছে, ধরে নাও কোম্পানিটার নাম হলো রিলায়েন্স। রিলায়েন্স কোম্পানি, রিলায়েন্স কোম্পানিকে সবাই জানো, সে হচ্ছে একটা পাইকারি বাণিজ্য। সে কি করে? তেল বিক্রি করে। কি বিক্রি করে? তেল, খনিজ তেল, পেট্রোল, এই যে ডিজেল, এগুলো কাকে বিক্রি করে? এক একটা খুচরো বাণিজ্যকে। এবার খুচরো বাণিজ্য কারা? যেমন ধরে নাও এই ইন্ডিয়ান অয়েল রয়েছে, আমরা যেগুলোতে পেট্রোল পাম্পে গিয়ে যেগুলো তেল ভরি, ঠিক না, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, এদেরকে। তাহলে পাইকারি বিক্রেতা কি হলো? রিলায়েন্স, এবং কাকে বিক্রি করলো? ইন্ডিয়ান অয়েলকে।
আরেকটি উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বোঝাই, তাহলে ভারতবর্ষের মধ্যে একটা কোম্পানি রয়েছে যার নাম হলো, ধরে নাও, পিজি ইলেকট্রোপ্লাস্ট। এ কি করে? এ এসি তৈরি করে, ঠিক আছে, এসি তৈরি করে এবং এসিগুলোতে কোনো ব্র্যান্ডিং বসায় না। পরবর্তীতে অন্যান্য কোম্পানিগুলো তার কাছে যায়, যেমন কিসের বাজারে এসি দেখতে পাই? স্যামসাং দেখতে পাই। আর কি দেখতে পাই? ডাইকিন বলে একটা এসির ব্র্যান্ড আছে। আর কি দেখতে পাই? আমরা প্যানাসোনিক দেখতে পাই, ঠিক না? এরা কি করে? এই পিজি ইলেকট্রোপ্লাস্টের কাছ থেকে নিজের এসি কিনে নেয়। এসি কিনে নিয়ে তারপরে তারা নিজের ব্র্যান্ড লোগোটা বসিয়ে দেয়। তার মানে পাইকারি বিক্রেতা কি করে? সে অনেকগুলো পরিমাণে এসি তৈরি করে আর তারপরে এই খুচরো বিক্রেতাগুলো দিয়ে বিক্রি করে দেয়, আর এরা নিজেদের ব্র্যান্ড বসিয়ে সেটা বিক্রি করে। যেমন হাট বাজারে জুতোর ব্যবসাও কিন্তু এভাবে হয়। এটাই হচ্ছে পাইকারি আর খুচরো বিক্রেতার মধ্যে পার্থক্য। তারপরে কি আরেকটি রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, যেটা বিদেশে ঘটে বা 2 বা 3 দেশের মধ্যে হতে পারে। যেমন কি এই যে আমেরিকা যে আছে, আমেরিকা, সেখানে সব থেকে বেশি পরিমাণে সেখানে কি জিনিস পাওয়া যায়? সেটা হচ্ছে মেটালস। আর মেটালস দিয়ে না বুঝলেও বুঝে নাও, অয়েল পাওয়া যায় সেখানে, ঠিক আছে? এদিকে লিখি যদি দেখতে না পাচ্ছ, আমেরিকাতে তেল পাওয়া যায়। তো তেল যখন পাওয়া যায় সেটা সে বিক্রি করে। বিক্রি কাদের করে? আমাদের মতো দেশকে, ভারতবর্ষকে। তো আমেরিকার রপ্তানি মানে বাইরে পাঠাচ্ছে কি? তেল পাঠাচ্ছে। আবার ভারত কি করছে? সেটা আমদানি করছে। আমদানি মানে সেই তেলটাকে কিনে নিচ্ছে। তো মনে রাখবে, ভারতবর্ষ তেল কিনে, আমেরিকা সেটা বিক্রি করে। এইবার তোমরা ভাবতে পারো, স্যার শুধু আমরা কি খালি কিনি, আমাদের কাছে কি বেচার মতো কিছু নেই? হ্যাঁ, অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাদের কাছ থেকে আমেরিকা কেনে, ঠিক আছে? গর্বিত হওয়ার জন্য কিছু তো দরকার। আমাদের দেশ কি করে? আমাদের দেশ ওষুধপত্র খুব বেশি বিক্রি করে। তাহলে ইন্ডিয়া কি রপ্তানি করে? ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালস বা ফার্মা লিখে দিলাম, ওষুধ, মেডিসিন বিক্রি করে পুরো ওয়ার্ল্ডের মধ্যে। আর সেটা আমেরিকা কি করে? আমদানি করে, মানে আমেরিকা সেটা গ্রহণ করে, আমাদের কাছ থেকে কিনে নেয়। তাহলে আমেরিকার কাছ থেকে আমরা কি কিনি? তেল কিনি, প্লাস আর আমরা আমেরিকাকে কি পাঠাই? ওষুধপত্র পাঠাই। এটাই হচ্ছে বাণিজ্য 2 দেশের মধ্যে। ওকে, তারপরে আরেকটি কি আছে? পুনঃরপ্তানি। সেটি আমি তোমাদেরকে ডিটেলে একটু পরের স্লাইডে ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। অভ্যন্তরীণ বাণিজ্য আর পাইকারি বনাম খুচরো বিক্রেতা, মানে পাইকারি আর খুচরো বিক্রেতাকে আমরা এবার করে নেব এখানে পার্থক্য। দেখো, পাইকারি যে বাণিজ্য আছে সে উৎপাদকের কাছ থেকে সরাসরি কেনে এবং পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে খুচরো বিক্রেতা কেনে। মানে হচ্ছে এই পাইকারি বাণিজ্যটা কিভাবে ঘটে? যে ধরে নাও কোনো ওয়্যার হাউসে অনেকগুলো চাল, গম, আটা এগুলো তৈরি হলো, সেটা তুমি পাইকারি বিজনেসম্যান, তুমি সবগুলোই কিনে নিলে। তারপরে দোকানে গিয়ে দোকানদারকে সেগুলো বিক্রি করলে, দোকানদার তোমার কাছ থেকে কিনে নিল। তো এটাই হচ্ছে খুচরো বিক্রেতা। মানে তুমি যে বেশি জিনিসপত্র রাখবে না এবং তোমার কাছে ছোট দোকান আছে, তুমি পাইকারিদের কাছ থেকে কিনে নিলে। পাইকারি কারা হয়? যাদের কাছে গোডাউন আছে, যারা অতগুলো মালপত্র কিনে জমিয়ে রাখতে পারবে এবং 1 টাকা 2 টাকা লাভে এই খুচরো বিক্রেতাদের বিক্রি করতে পারবে। সঙ্গে কি এই পাইকারি বিক্রেতারা যে কোনো জিনিসপত্র যখন কেনে সেটা বিপুল পরিমাণে কেনে। চাল, গম, আটা কিনলে সেগুলো প্রচুর পরিমাণে কেনে। আর এই দোকানগুলোতে গেলে দেখা যায় যে তারা 1-2 বস্তা বা 10 বস্তার মতো চাল রাখে, বেশি রাখে না। খুচরো ব্যবসায়ীদের এই পাইকারি বাণিজ্য যারা করে তারা এদেরকে বিক্রি করে, এরা ডাইরেক্ট কিন্তু কোনো কাস্টমারকে বিক্রি করে না, এরা দোকানদারদের বিক্রি করে, আর এরা সরাসরি আমাদের কাস্টমারদের বিক্রি করে। ওকে, দ্রব্যের মূল্য তুলনামূলক কম থাকে। পাইকারির কাছে গিয়ে যদি তুমি জিনিসপত্র নেওয়ার চেষ্টা করো তাহলে অনেকগুলো একসঙ্গে কিনতে হবে। সাপোজ এই টি শার্টটা যদি আমি ডিরেক্টলি পাইকারির কাছ থেকে নিতে চাই তাহলে হয়তো 100-150 টাকায় পেয়ে যাবো, কিন্তু আবার সেম টি শার্ট যখন এই দোকানদারকে বিক্রি করে দেবে, এ ডবল মুনাফা রেখে সেটা 300 টাকায় বিক্রি করবে, যাতে এরও লাভ হয়। তো এখানে বেশি দাম হতে পারে। ওকে, এরপরে টপার্সরা এই ট্রিকটিকে কখনো কাউকে বলতে চায় না। তুমি কি কখনো লক্ষ্য করেছো কেউ শুধুমাত্র 1 মাসের প্রিপারেশনে অসাধারণ রেজাল্ট করে, অথচ কেউ সারা বছর পরেও সেরকম রেজাল্ট করতে পারে না?
কারণ টপার্সরা বইয়ের সব কিছু পড়ে না, তারা সঠিক জিনিসটাকেই বারবার করে পড়ে। সত্যিটা হলো বেশিরভাগ ছাত্রছাত্রী কম পড়ার জন্য পিছিয়ে পড়ে না, তারা পিছিয়ে পড়ে কারণ তারা কখনোই মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলোকে জানতেই পারে না। তাই এসবিআই এডটেক নিয়ে এসেছে ক্লাস 12 সেমিস্টার 3 এর প্রিমিয়াম আর্টস সাজেশন নোটস, যেখানে তোমরা মাত্র 199 এ পেয়ে যাচ্ছ তোমাদের 5টি অথবা 6টি সাবজেক্টের পূর্ণ সাজেশন নোটস চ্যাপ্টার বাই চ্যাপ্টার, যেখানে তোমরা এই নোটসগুলোকে ডাউনলোড করতে পারবে, শেয়ার করতে পারবে, এমনকি প্রিন্ট আউটও করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, স্ক্রিনে থাকা যে কোনো 5টি অথবা 6টি সাবজেক্টের নোটস পেয়ে যাও শুধুমাত্র 199 এ, আর কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। এই নোটসগুলি প্রস্তুত করা হয়েছে এইচএস এর পূর্ববর্তী বছরের প্রশ্নের ট্রেন্ড দেখে। প্রশ্নবিচিত্রা এবং এবিটি এর মতো কোশ্চেন ব্যাংকের এখানে সলভ নোটস রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বনামধন্য স্কুল, যেখান থেকে আজ অবধি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টপার্সরা বেরিয়েছে, সেই স্কুলের শিক্ষকদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সলভ নোটস দেওয়া রয়েছে। মনে রেখো, পরীক্ষার জন্য সবাই পড়ে, কিন্তু যারা সঠিক জিনিসটা পড়ে তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায়। আজই ইনস্টল করো এসবিআই এডটেক অ্যাপ প্লে স্টোর থেকে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। অথবা এই ব্যাচটি নেওয়ার জন্য তোমার অনলাইন পেমেন্ট না থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 7908327252। মাত্র 199 এ পেয়ে যাচ্ছ তুমি এই ব্যাচটি, যেখানে 5টি অথবা 6টি নিজের পছন্দ মতো সাবজেক্টের তুমি নোটস নিয়ে নিতে পারবে। সুযোগটা সবারই সামনে আসে, কিন্তু কাজে লাগায় খুবই কম মানুষ। এবার সিদ্ধান্তটা তোমার, তুমি কি প্রস্তুত থাকবে নাকি পরে আফসোস করবে? বাণিজ্য সম্পদের সহায়ক মূল্য। যদি তুমি বলো যে বাণিজ্যতে কি কি জিনিসগুলো ম্যাটার করে, সেটা হচ্ছে পরিবহন এবং যোগাযোগ। কোনো একটা দেশের মধ্যে যদি সেখানে সড়ক না থাকে, সড়ক মানে সেখানে যদি রাস্তা না থাকে, সেখানে রেল, বিমান এগুলো যদি না থাকে, ইন্টারনেট না থাকে, সেখানে জিনিসপত্র কিন্তু বাণিজ্য করা খুবই কঠিন হয়ে যাবে। যেমন ধরে নাও, আমাদের এই ভারতবর্ষের মধ্যে বাণিজ্য কখন থেকে বেশি বেড়ে গেছে? যখন থেকে সেই অনলাইন প্ল্যাটফর্মগুলো এসেছে, যেমন মিন্ত্রা, ফেসবুক, তারপরে ফ্লিপকার্ট, অ্যামাজন, এখন এগুলো গ্রামে গ্রামে যাচ্ছে। কিন্তু এমন একটা দেশ ভাবো যেখানে কোনো ইন্টারনেট ব্যবস্থা নেই, সেখানে বাণিজ্য করা খুবই কঠিন হবে, কারণ তুমি কোনো জিনিস অর্ডার করতে পারবে না, তোমাকে নিজের দোকানে গিয়ে সেখানে কিন্তু করতে হবে। তো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট যদি তুমি বাণিজ্য ভালো মতো করতে চাও। ব্যাংকিং, মূলধন থাকতে হবে। তুমি দোকান করতে যাচ্ছ, যদি তুমি বেশি মালপত্র না রাখতে পারো, শুধুমাত্র এক ধরনের টি শার্ট উঠিয়ে রাখছো, তো মানুষজন একটা টি শার্ট দেখে তো আর পছন্দ করবে না, সে দোকান থেকে চলে যাবে। তাই তোমাকে অনেক লক্ষ লক্ষ টাকা এক্সপেন্স করে সেখানে ভ্যারাইটি অফ ক্লথস রাখতে হবে, অনেক জামা কাপড় রাখতে হবে। তারপর কি, সেখানে তুমি বীমা করাতে হবে। সাপোজ তুমি একটা বিশাল বড় মার্চেন্ট, তুমি একটা বিশাল বড় বাণিজ্য বা বণিক, তুমি কি করছো, একসঙ্গে তুমি কাগজের বিজনেস করো, কাগজ মানে পেপারসের বিজনেস করো। তো তুমি কলকাতা থেকে সেটা শিলিগুড়ি পাঠাচ্ছ। এবার রাস্তায় অনেক বেশি দুর্ঘটনা হতেই পারে, বা এমনও হতে পারে যে কোথাও বৃষ্টিতে সেই সব কাগজগুলো ভিজে গেল। তো তোমাকে কি করতে হবে, এটার জন্য বীমা করতে হবে বা ইন্স্যুরেন্স করতে হবে। যখন তোমার গাড়িটা সেই কলকাতা থেকে শিলিগুড়ির পথে আসবে, তখন রাস্তায় যদি কোনো দুর্ঘটনা হয়, তাহলে সেই দুর্ঘটনার টাকাটা পুরোপুরি বীমা কোম্পানি তোমাকে ফেরত দিয়ে দেবে। তারপর কি, বিজ্ঞাপন। তোমাকে কিন্তু বিজনেস করতে গেলে বিজ্ঞাপন করতে হবে, আর তোমার যাতে প্রোডাক্টের চাহিদা বাড়ে। ওকে, তুমি কোনো বিজনেস করছো, সেটা বারবার লোকেদের কাছে বিজ্ঞাপন করলে তোমার কাছে গ্রাহক নিজে নিজেই আসবে। গুদাম ঘর রাখতে হবে। তোমার জিনিসপত্র তুমি যদি ব্যবসাটাকে বাড়াতে চাও, তাহলে একটা স্টোরেজ রুম রাখতেই হবে, যেখানে অনেক জিনিসপত্র জমানো থাকবে। সাপোজ তোমার এরিয়ার মধ্যে বা শহরের মধ্যে সব থেকে বড় দোকান তোমারই, তাহলে তুমি মালপত্র স্টকে অবশ্যই রাখতে হবে। কারণ একটা কাস্টমার যদি তোমার দোকান থেকে ঘুরে চলে যায়, নতুন কোনো দোকানে গিয়ে জিনিসপত্র কেনে, হয়তো ওই দোকানের সঙ্গে তার ভাব বেশি মিলে যাবে এবং তোমার দোকান ছেড়ে ও ওই দোকানে যাওয়াই শুরু করে দিল। তাই কাস্টমারকে আটকে রাখার জন্য সবসময় মালপত্র স্টকে রাখতে হবে ওয়্যার হাউসের দ্বারা। প্যাকেজিং, তোমার প্যাকেজিং খুব সুন্দর হওয়া উচিত এবং সেটা ওয়াটারপ্রুফ, আর যাতে জিনিসটা নষ্ট না হয়ে যায় সেরকম প্যাকেজিং করতে হবে। যেমন অ্যামাজন, ফ্লিপকার্টে যদি তুমি কোনো ইলেকট্রনিক ডিভাইস অর্ডার দাও, সেগুলো খুব শোলা দিয়ে বা খুব বড় বড় বাবল র্যাপস দিয়ে, ওই যেগুলো বাবলগুলো ফোটানো যায়, ওইরকম র্যাপস দিয়ে প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে, যাতে রাস্তায় কোথাও কোনো পার্সেল পড়েও গেলে ওটা ভেঙে না যায়। তো এরকম সুন্দর প্যাকেজিং তোমাকে করাতে হবে।
তো বাণিজ্যে এগুলো হচ্ছে মূল নীতি। এরপর অভ্যন্তরীণ বাণিজ্যকে আমরা দেখিনি গুরুত্ব কি কি রয়েছে। ভারতবর্ষে যদি জিডিপি বলো, জিডিপির ফুল ফর্ম কি? জিডিপির ফুল ফর্ম হলো গ্রস ডোমেস্টিক মানে দেশীয়, আর পি ফর প্রোডাক্ট। তো ভারতবর্ষে কতটা বাণিজ্য হলো সেটা ম্যাটার করে জিডিপি দিয়ে, মাপা হয় সেটা জিডিপি দিয়ে। এবং যেই জিডিপি আমাদের কিন্তু ধীরে ধীরে 6%, কখনো 7% করে বেড়েই চলেছে। অন্যান্য দেশগুলো তারাও এই রেটেই বেড়ে চলেছে, কিন্তু ইদানিং করোনার পর থেকে ভারতবর্ষ খুব বেশি গ্রো করছে। তো ভারতের যে এই ব্যবসা বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যটা বলছি, ভারতের যেটা ভেতরে ঘটে, বাইরের দেশকে না পাঠিয়ে ভারতের ভেতরেই যেটা বাণিজ্য ঘটছে, সেখান থেকে ভারত উন্নত হচ্ছে 54%। মানে ভারত 54% জিডিপির গ্রোথ হচ্ছে ভেতর থেকেই। ভারত যদি ধরে নাও, ভারতের কাছে মানে আমাদের ইন্ডিয়ার কাছে ধরে নাও এখন বর্তমানে 1,00,000 কোটি টাকা আছে, ঠিক আছে, সামথিং 1,00,000 কোটি বেশি হয়ে গেল, 10 লাখ কোটি হয়ে গেল। সো 10 লাখ কোটি টাকা আছে। সেই 10 লাখ কোটি টাকার মধ্যে যদি এই 6,000 কোটি আমাদের এই বছর ইনকাম হচ্ছে, ঠিক আছে, বা সেটাকে 60,000 কোটি করে দিই, এটা যদি ইনকাম হচ্ছে, এই 60,000 কোটির 54% এটা ভারতের ভেতরেই হচ্ছে। 54% সেটা ভারতের ভেতরের বাণিজ্য দিয়ে হচ্ছে। কর্মসংস্থান হচ্ছে এর ফলে। যে পাইকারি ও খুচরো বাণিজ্যে ভারতে 48% লোক তারা কিন্তু কাজ পাচ্ছে। মানে এই খুচরো বিক্রেতার দোকানগুলোতে মানুষজন কাজ করছে, পাইকারি যারা করে তাদের যারা ট্রাক চালায়, তারপর যারা ওয়্যার হাউসে কাজ করে, তারপর যারা মালপত্র সামলাচ্ছে, বিলিং করছে, তারপর যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ডেলিভারি মালপত্র নামাচ্ছে, এতগুলা লোক একটা পাইকারি ব্যবসার জন্য কিন্তু কাজ পাচ্ছে। তো এটা প্রায় 48% ভারতের কর্মসংস্থান করছে বাণিজ্যতে। খুচরো বাণিজ্যে নিযুক্ত 8%। শহরে প্রসার ঘটছে বাণিজ্যের প্রভাবে, মুম্বাইয়ের মতো বাণিজ্য নগরী গড়ে উঠেছে, যেখানে কিন্তু মানুষেরা অনেক ধনী হয়ে উঠছে। তারপরে আমরা যদি আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখি, যে এনটিএফসি গড়ে উঠেছে সেই 2016 সালে, যেখানে ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটি গড়ে উঠেছে। মানে আমাদের ভারতের মধ্যে যত বাণিজ্য হবে তার ডেটা এখানে থাকে। এরপরে 2017-তে শুরু হলো জিএসটি। এই জিএসটি যদি না নেওয়া হয় তাহলে কিন্তু ভারতের মধ্যে যে এই ব্রিজ তৈরি হচ্ছে, আমাদের হসপিটালে যে গেলে কোনো টাকা লাগে না, মানে ধরে নাও সাধারণ জ্বর হয়েছে বা অন্যান্য সর্দি কাশি হয়েছে, হসপিটালে কেউ যদি গিয়ে ভর্তি থাকলো, যেগুলো সরকারি হসপিটাল ওখানে পুরোপুরি ফ্রি থাকে। এটা হয় কিভাবে? কারণ সেই হসপিটালগুলো আমরা যে এই জিএসটি দিচ্ছি সেই টাকা দিয়েই চলছে। জিএসটির ফুল ফর্ম কি তাহলে? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এগুলো কিন্তু আসতে পারে। আর কত সালে শুরু হয়েছিল খুব ইম্পর্টেন্ট, তুমি যদি ভবিষ্যতে ডাব্লিউবিসিএস ইউপিএসসি দিচ্ছ এই লেভেলেও কিন্তু কোশ্চেনগুলো এগুলো থাকবে। তারপর আর কি আমরা দেখতে পাই, যেমন এই ই কমার্স নীতি, মানে আমরা যে এই ফ্লিপকার্ট, অ্যামাজন দেখতে পাই, এগুলোকে বলে ই কমার্স। ওকে, তো ই কমার্স পলিসি কখন চালু হয় ভারতবর্ষে? 2019-এ। ঠিক আছে, যে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে ইন্টারনেটে চলে যাবে, এই পলিসি বা নীতিটা শুরু হয় 2019-এ, মনে রাখতে হবে। এরপরে আমরা চলে আসছি যে ভারত কি করে পুনর্রপ্তানি করে, যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম পরের স্লাইডে। এবার আমেরিকার সঙ্গে ভারতের একটা মানে মন মালিন্য লেগে আছে, মানে একটু ভেতরে ভেতরে ঝগড়া চলছে। সেটা কেন হয়েছিল শুরু আমি তোমাদেরকে বলি। বিদেশ থেকে আমরা তেল আমদানি করেছিলাম করোনার সময়। সেটা কি? আমরা রাশিয়া থেকে তেল কিনেছিলাম। ওকে, কোথা থেকে কিনেছিলাম? রাশিয়া দেশ থেকে। তো ইউএসএ আমাদেরকে তেল কত টাকায় দিত? আমাদেরকে 100 টাকায় দিত, ধরে নাও, আমি সাপোজ বলছি। সেখানে রাশিয়া বলল যে ভারত তুমি আমার কাছে নাও, আমি 80 টাকা দিয়ে দেবো তোমাদের। ইউএসএ তোমার কাছে 100 চাইছে, আমি তোমাকে 80 টাকা দিয়ে দেবো। আমরা একটা দেশ হিসেবে কার কাছে নেব? যার কাছে কম পাবো, যার কাছে আমাদের লাভ হবে, রাশিয়ার কাছ থেকে নিলাম। এবার আমাদের ভারত কি করেছে? এই তেলটি বেশি বেশি পরিমাণে কিনেছে, অনেক বেশি পরিমাণে কিনেছে। তারপরে সেটি আমরা উল্টা আরো বিক্রি করেছি। মানে আমরা কিনে সেটাকে বিক্রি করেছি। কাকে কাকে বিক্রি করেছি? সেগুলো বাংলাদেশের মতো দেশগুলোকে বিক্রি করেছি, বাংলাদেশ, তারপর নেপালকে বিক্রি করেছি, তারপর ভুটানকে বিক্রি করেছি,
তারপর ফিলিপাইন্স, অনেক দেশকে বিক্রি করেছি। ওকে, এরকম দেশগুলোকে আমরা বিক্রি করেছি। আরও অনেক দেশ আছে, নাম বলতে বলতে শেষ অনেক টাইম লেগে যাবে। তো বুঝতে পারলে, তো পুনর্রপ্তানি মানে কি, এক দেশ থেকে কেনা এবং অন্য দেশকে বিক্রি করা, এটাকে বলা হয় পুনঃ মানে আবার, রপ্তানি মানে আবার পাঠিয়ে দেওয়া। বুঝতে পারলে? তো এই জিনিসগুলো বর্তমানে ভারতের সঙ্গে কিন্তু ঘটছে। আরও কি কেনে ভারতবর্ষ? বাংলাদেশ থেকে সুতো কেনে বা রেশম, এগুলো কেনে বাংলাদেশ থেকে। বাংলাদেশ বস্ত্র শিল্পের সব থেকে উপরে পৃথিবীতে। তো ওখান থেকে কিনে নিয়ে আমরা জামা কাপড় তৈরি করে সেগুলোকে বাইরের দেশে বিক্রি করি, এটাকেই বলে পুনর্রপ্তানি। কি ঘটে দেখো, এখানে ঘাটতি পূরণের জন্য অন্য দেশ থেকে সামগ্রী ক্রয়, যেমন আমরা খনিজ তেল বিক্রি করি, তারপর সেটা অন্য দেশে বিক্রি করে দিই, যেটা আমি বোঝালাম। পুনর্রপ্তানি মানে কোনো দেশ থেকে পণ্য আমদানি করে সেটা আবার তৃতীয় কোনো দেশকে রপ্তানি করা। ওকে, এটা কেন করি আমরা? কূটনৈতিক সম্পর্কের অভাব, কারণ আমাদের দেশে তেল পাওয়া যায় না। ওকে, উন্নত পরিবহনের অভাব এবং ভৌগোলিক অবস্থান। যেমন এই ধরে নাও, নেপালে তারা ডিরেক্টলি কোনো বন্দর নেই, নেপালের কোনো সমুদ্রের কিনারা নেই, তার জন্য তারা কি তেল আনতে পারে না, তাদের কাছে শিপ নেই। কিন্তু আমাদের ভারতের মধ্যে অনেক কিন্তু সেরকম সমুদ্র ঘাটস রয়েছে, সমুদ্র তীর রয়েছে, সেখানে আসে তেলগুলো, তারপরে আমরা নেপালকে বলি তোমার কত লাগবে, নেপালকে তারপর বিক্রি করে দেওয়া হয় এভাবে। যেমন আমেরিকা থেকে পণ্য এনে আমরা ইরানকে বিক্রি করি। ওকে, তারপর আর কি দেখো, যে পুনর্রপ্তানি বন্দর কয়েকটা যদি নাম বলি, সেটা হচ্ছে এশিয়াতে সিঙ্গাপুর, নেদারল্যান্ডে রটারডাম, তারপরে ডেনমার্কে হচ্ছে কোপেনহেগেন, তারপরে লন্ডন আর অ্যান্টওয়ার্প, মনে রাখতে হবে, আসতে পারে। এরপরে ভারতের বাণিজ্য ভারসাম্য ও ভিত্তি, যেটা কয়েকটি কিন্তু অর্গানাইজেশন গড়ে উঠেছে, সেগুলো দিয়ে ভারতের বাণিজ্যকে পুরোপুরি সামলানো হয়। তার আগে আমরা দেখে নিই ভারতের কোন বাণিজ্য সব থেকে বেশি ভারতকে ওপরে নিয়ে যাচ্ছে। সেটি হচ্ছে কৃষিকাজ, একটি রয়েছে 17%। ভারতের এই যে ব্যবসা বাণিজ্যের মধ্যে 17% কৃষিকাজ হেল্প করে। কৃষিকাজও একটা বাণিজ্যর মধ্যেই পড়ে, ফসল বেচা, ফসল কেনা। শিল্প, সেটি শিল্প বলতে গেলে এই লৌহ শিল্প, মানে স্টিল তৈরি করা, স্টিলের রড, তারপর গাড়ি তৈরি করা, এগুলোকে বলে শিল্প, সেটা 27%। আর পরিষেবা ক্ষেত্র, এটা পড়ে যায় আমাদের 54%। এবার তোমরা বলতে পারো যে স্যার পরিষেবাটা কোথায় পড়ছে? পরিষেবা মানে হচ্ছে, এই ধরে নাও আমাদের সব থেকে বেশি ভারতবর্ষের ইঞ্জিনিয়ার্স তৈরি হয়। ভারতবর্ষের সব থেকে বেশি কোন জিনিসটি তৈরি হয়? সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার্স। সেটা আমেরিকা চলে গেল, অন্যান্য দেশ চলে গেল, সেখানে গিয়ে আমরা কি পরিষেবা দিই? আমাদের অনেক কোম্পানিস রয়েছে, যেমন আইটি কোম্পানিগুলো, ইন্ডাস্ট্রিয়াল যেগুলো টেকনোলজি কোম্পানিগুলো, সেগুলো কি করে? সেগুলো অন্য দেশের ব্যাংকিং সামলায়, তারপর অন্য দেশের সিকিউরিটি সামলায়, সেখানকার কোম্পানিগুলোকে ভালো মতো নির্দেশ করে কী কী করে ডেভেলপ করা যাবে। এই যে পরিষেবা ক্ষেত্র দিয়ে আমরা 54% কামাচ্ছি। তো বাণিজ্য এভাবে কাজ করছে, যে তোমরা এই ভাবো না ইনফোসিস, উইপ্রো, টাটাতে কাজ নেওয়া, হ্যাঁ, এই কোম্পানিগুলোতে জব করবা, এগুলো পরিষেবা কেন্দ্রই কাজ করে, মানে অন্য কোম্পানিকে হেল্প করে যাতে আরও তারা উপরে যেতে পারে। সঙ্গে কি, এই যে দেখো WTOর কথা আমরা দেখতে পাচ্ছি, যেটার ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কি বললাম? ওয়ার্ল্ড ট্রেড এটা অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এরা কি করে? এরা কোন বিশ্বের মধ্যে কোন দেশটা উন্নত করছে, কোন দেশটা নিচে চলে যাচ্ছে, সেগুলো প্যারামিটার্সগুলো তারা নির্ধারণ করে। যেমন আমদানিতে, মানে আমরা জিনিসপত্র নিই, এতে আমরা 8 নম্বরে আছি। অন্য দেশের কাছ থেকে জিনিসপত্র নিয়ে থাকি আমরা 8 নম্বরে আছি। আর ভারতবর্ষ কোনো দেশকে বিক্রি করে কোনো জিনিসপত্র, এটাতে আছি আমরা 17 নম্বরে। মানে ভারতবর্ষকে যদি ধনী হতে হয়, ভারতবর্ষকে যদি আরও উন্নত হতে হয়, তাহলে রপ্তানিতে তাকে আরও উপরে যেতে হবে। রপ্তানি মানে জিনিসপত্র আমাদের দেশে তৈরি হবে এবং বাইরের দেশগুলোতে যাবে। যেমন চা, শুধুমাত্র ভারতবর্ষ এবং চায়না থেকেই বাইরে যাচ্ছে, তো চায়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করতে পারি। প্লাইউড, এই যে প্লাইউড তোমরা দেখো টেবিলে, এগুলো ভারতবর্ষতে খুব বেশি পরিমাণে তৈরি হয়, এগুলো বাইরে পাঠানো। কফি, এটা বাড়াতে পারি আমরা, চাষ, ধান, গম, এগুলোতে আমরা বাড়াতে পারি। এরকম বাণিজ্যের ভারসাম্য, সেটা ভারতের বাণিজ্য কিন্তু নেতিবাচক একটা বাণিজ্যে পড়েছে।
কারণ রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি, খনিজ তেল আমদানি, এগুলো এই কারণে এত কিছু আমাদের ভারতের জিডিপি ডাউন কখনো চলে যায়। এবার আমি তোমাদেরকে ভালো মতো বুঝাই। অনেকে বলে কি ভারতের জিডিপি নিচে চলে যাচ্ছে, ভারতের জিডিপি নিচে চলে যাচ্ছে, কি জন্য যাচ্ছে? এখানে প্রধানমন্ত্রীর দোষ, মুখ্যমন্ত্রীর দোষ, এর দোষ, ওর দোষ বলতে থাকে, আদানির দোষ, তারপরে আম্বানির দোষ, এরকম। ভারতের কাছে নিজস্ব তেল নেই, বিশ্ব তেল দিয়ে চলছে। বিশ্বের মধ্যে যত গাড়ি ঘোড়া আছে, যত প্লেন আছে, সব তেল দিয়ে চলে। তেল যদি না থাকে সেই দেশটা পঙ্গু হয়ে যায়। সেই একই অবস্থা হয়েছে ভারতের। ভারত এমন একটা দেশ যার কাছে নিজস্ব তেল নেই বলে তারা খুব বেশি পরিমাণে অন্য দেশ থেকে তেল কেনে। মানুষ এখন ইলেকট্রিক্যাল কার্সে আস্তে আস্তে যাচ্ছে, তো এই তেলের চাহিদাটা কমবে, ভারত আস্তে আস্তে উপরে উঠবে। রপ্তানির ক্ষেত্রে ভারত অনেক কিছুই বাইরে বিক্রি করে, কিন্তু ভারতবর্ষের মধ্যে সেই পরিমাণে জিনিস রপ্তানি হয় না যতটা তারা তেল কেনে। কারণ মানুষ সব থেকে বেশি, যদি জনসংখ্যা ভারতে মানে পুরো বিশ্বে ভারতই রয়েছে, আর ভারত সব থেকে বেশি তেল কনজিউম করে, সব থেকে বেশি তেল লাগে। তার জন্য ভারতের টাকা পয়সা বাইরে চলে যাচ্ছে আর ভারত ইনকাম করছে কম, এটুকু বুঝে রাখো। যেদিন ভারতবর্ষ তেলকে ছেড়ে দেবে, মানে হচ্ছে ওই পেট্রোল আর ডিজেল কার্সদের ছেড়ে দেবে, তখনই ভারতবর্ষ আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। 2025 ফেব্রুয়ারিতে জিডিপি অনুযায়ী ভারতের স্থান বিশ্বে পঞ্চম। প্রথমে রয়েছে আমেরিকা, তারপরে রয়েছে চায়না, তারপরে রয়েছে জার্মানি, তারপরে রয়েছে জাপান, তারপরে রয়েছে ভারত। ঠিক আছে, সব কিছু তোমাদেরকে বললাম খুলে। বাণিজ্যের ভিত্তিতে কোন জিনিসটি থাকলে সেটি একটু বিজনেসে হেল্প করে, সেটি আমরা এবার জানবো। এবার সব দেশ তারা কিন্তু ডেভেলপ করতে পারে না বাণিজ্যের মধ্যে, কারণ এই জিনিসগুলি যদি তোমার দেশে না থাকে তাহলে সেই দেশটি উন্নত হতে পারবে না বাণিজ্যের দিক থেকে। সেটি হচ্ছে অক্ষাংশগত ও জলবায়ুগত অবস্থান, যেটি ভারতের জন্য একদম পারফেক্ট, কারণ ভারতের মধ্যে মৌসুমী জলবায়ু চলছে এবং এই এলাকাতে নাতিশীতোষ্ণ জলবায়ুও রয়েছে, না শীত না উষ্ণ এরকম জলবায়ু। যেমন ব্যাঙ্গালোর বা নিচের দিকে যদি তুমি চলে যাও কর্ণাটকের দিকে, সেখানে নাতিশীতোষ্ণ জলবায়ু কিন্তু কিছুটা প্রভাব রয়েছে। আর মৌসুমী জলবায়ু মানে বৃষ্টিপাত এবং সেখানে ঠান্ডাটাও ঠিক মতোই পড়ে। তো এখানে কি হয়, এখানে খুব ভালো কিন্তু আমাদের বলতে গেলে কৃষিকাজ হয়। সেখানে বিভিন্ন ধরনের রাবার অথবা অন্যান্য গাছপালা উৎপন্ন হয়, যেটিতে সেটা জিডিপি ডেভেলপ করে। আরেকটি কি, দ্বীপময় বা উপকূলীয় অবস্থান, মানে তোমার যদি কোনো দেশের বন্দর না থাকে, যেমন নেপালের কোনো বন্দর নেই, ভুটানের কোনো বন্দর নেই, এই দেশগুলো কিন্তু বাণিজ্যে পিছিয়ে আছে। তার জন্য কারণ জলের বন্দর না থাকলে তোমাদের কোনো নৌকো জাহাজ থাকবে না, আর নৌকো জাহাজ দিয়েই কিন্তু মেনলি বিশ্বের পুরো বাণিজ্য হয়। প্লেনের মাধ্যমে সম্ভব নয় অতটা জিনিসপত্র পাঠানো, যেখানে একটা শিপের মাধ্যমে বা একটা জলজাহাজের মাধ্যমে তুমি গোটা একটা ফ্যাক্টরিকে উঠায় নিয়ে আসতে পারবা, প্লেনের মাধ্যমে তুমি সেটার অর্ধেকও নিয়ে আসতে পারবা না। স্থল বেষ্টিত অবস্থান, মানে চারপাশে যদি দেশ থাকে তাহলে বাণিজ্যের উন্নতি কম হয়। যেমন নেপালের চারপাশে দেশ রয়েছে, নেপালের একদিকে হিমালয়, আরেকদিকে ভারত, ঠিক না? এর জন্য তারা ডেভেলপ করতে পারছে না। ভুটানের ক্ষেত্রেও তাই, একদিকে চায়না আরেকদিকে ভারত, তার জন্য তারা ডেভেলপ করতে পারছে না। তো চারিপাশে দেশ থাকলে হবে না, একদিকে খোলা থাকতে হবে। যেরকম আমাদের নিচের অংশটা, ঠিক আছে, মানে ওই দক্ষিণ অংশ বিশাখাপত্তনম, তারপর বঙ্গোপসাগর, ওদিকে ভারত মহাসাগর, আরব মহাসাগর, এদিকে তিন দিক দিয়েই খোলা ভারতবর্ষ। তার জন্য ভারতবর্ষতে খুব ভালো বাণিজ্য হয়। ভূমিরূপ হতে হবে ঠিক, যেমন নদী গঠিত সমভূমি, খাদ্যশস্য বেশি হতে হবে, তাহলে কিন্তু সেটা মরুভূমি কম থাকলে সেখানে চাষাবাদ ভালো হবে, সেখানে চাষাবাদ ভালো হলে সেটা কিন্তু আমরা অন্যান্য দেশে পাঠাতে পারবো, যেমন চাল, গম, তাই না? ভারতবর্ষ থেকে চাল গোটা বিশ্বে পাঠানো হয়। ভারতবর্ষের মধ্যে গম যেটা তৈরি হয় সেটা গোটা বিশ্বে পাঠানো হয়, যেগুলো থেকে ব্রেড তৈরি হয়। ব্রেড মানে ওই পাউরুটি, অন্যান্য দেশগুলো পাউরুটি খায়, যেমন বার্গার খায়, তাই না, ব্রেড খায়, এরকম। এরপরে সম্পদের অসম বন্টন থাকতে হবে। যেমন এই দেশগুলো, এখানে কিন্তু খুব বেশি পরিমাণে সম্পদ রয়েছে, যেমন তৈল খনিগুলো।
তেলের খনিগুলো, যে আরব এমিরেটস এগুলো বলি না আমরা, যে আরবে যেতে হবে, দুবাইয়ে যেতে হবে, এই এরিয়াগুলোতে খুব বেশি তেল পাওয়া যায়, তার জন্য এরা খুব বেশি উন্নত। আর আমাদের ভারতবর্ষে খনিজ যা ছিল তা ওই যে স্পেন ইংল্যান্ডের মতো লোক, ইউরোপিয়ান দেশরা তারা এসে লুণ্ঠন করে নিয়ে চলে গেছে। তারা এসে সোনা গয়না যত কিছু ছিল আমাদের কাছে সব নিয়ে চলে গেছে, তাই না? আফ্রিকার মতো দেশগুলোতেও কিন্তু খুব বেশি পরিমাণে পাওয়া যায় সেই জিনিসপত্র, তেলের খনিগুলো পাওয়া যায়, তারপর তোমাদের সোনা হিরে এগুলো পাওয়া যায়। তো ভারতবর্ষ এই তেলের জন্য পিছিয়ে আছে। তোমরা ভবিষ্যতে যদি কিছু হতে পারো, এই যে জিনিসটি চেষ্টা করো যাতে আমাদের ভারতবর্ষ তেল থেকে ব্যাটারি অথবা অন্যান্য হাইড্রোজেন এগুলোতে যেতে পারে। এখন মানুষের এই যে কি বলে ওগুলো E20 পেট্রোল, সেটাকে কি বলে ভুলে যাচ্ছি আমি, E20 পেট্রোল যে রয়েছে সেগুলো এথানল মেলানো হচ্ছে পেট্রোলের মধ্যে। তো অনেকের অনেক প্রবলেম হচ্ছে। দেখো এক সময় কি হয়েছিল, এক সময় না গ্রামে গ্রামে একটা এসটিডি বুথ থাকতো, টেলিফোন থাকতো, সবাই গিয়ে ওখানে গিয়ে গল্প করতো, কথা বলতো। তো ওই সময় সবার অনেক প্রবলেম হতো, কিন্তু মানুষ আস্তে আস্তে ডেভেলপ করেছে। এখন সবার পকেটেই একটা করে মোবাইল থাকে, সবার কাছে, বাচ্চা থেকে বুড়ো সবার কাছে মোবাইল থাকে। এখন আর টেলিফোনের যুগ চলে গেছে। সেরকমই আমাদেরকে এই পেট্রোল বা ডিজেল ছেড়ে আস্তে আস্তে ব্যাটারির যুগে আসতে হবে। কারণ ভারতবর্ষ এখন সোলার মানে সেই সূর্যের আলোতে যেগুলো বিদ্যুৎ তৈরি হয় এবং ব্যাটারি এগুলোতে এগিয়ে যাচ্ছে, তাই এগুলোকে সাপোর্ট করা উচিত। কারণ দেশ সবার আগে। প্রাকৃতিক ও মানবীয় সম্পদের এখানে তফাৎটা যেমন দেখে নাও, এই সুরিনাম বলে একটা দেশ আছে, সুরিনাম, যদি ইংলিশে সার্চ করো তাহলে সুরিনেম, NAME, সুরিনেম। এটিতে প্রচুর পরিমাণে টিন উৎপন্ন হয়, মানে লোহা জাতীয় সেটা দিয়ে টিন উৎপন্ন হয়, এবং মধ্যপ্রাচ্যে খনিজ তেল সব থেকে বেশি পাওয়া যায়। মধ্যপ্রাচ্য মানে এই জায়গাটা, এখানে এই সম্পত্তি চারিদিকে যায়। তো মধ্যপ্রাচ্যের এই যে আমাদের তেলের খনি, এরা গোটা বিশ্বে যতগুলো দেশ আছে সমস্ত জায়গায় এরা তেল পাঠায়, ঠিক আছে, যত জায়গা আছে সমস্ত, তার জন্য এরা এত বেশি বড় লোক। আর আমাদের ভারতবর্ষ এই তেলের জন্য এত নিচুতে আছে। দেশের চাহিদার তুলনায় পণ্য বেশি উৎপাদিত হলে তাও রপ্তানি করা হয়। যেমন আমাদের এখানে চায়ের উৎপাদন খুব বেশি হয়, সেটা দেশের বাইরে পাঠানো হয়। এতটা চা ভারতবর্ষে কেউ খেতে পারবে না। যেমন ধান গম খুব বেশি উৎপন্ন হয়, তার জন্য এটা দেশের বাইরে বিক্রি করে দেওয়া হয়। বাণিজ্যের ভিত্তিতে অর্থনৈতিক কারণ কি কি দরকার, যেমন কৃষি নির্ভর বনাম শিল্প নির্ভর অর্থনীতি। এই যে ভারত এটা চায়ের উপরে নির্ভর করে, কিন্তু ভারত অতটাও বেশি নির্ভর করে না যে চা কোনোদিন বন্ধ হয়ে গেলে আমাদের দেশ ডুবে যাবে। কিন্তু ব্রাজিলের মতো দেশ কিন্তু কফির উপরে নির্ভরশীল, ঠিক আছে। ব্রাজিল দেশটি কফির উপরে নির্ভরশীল। করোনা যখন এসেছিল তখন ব্রাজিলে এই কফি উৎপাদন কমে গিয়েছিল, তার জন্য ব্রাজিল দেশটি প্রায় কিন্তু নিচের দিকে চলে যায়, একদম তাদের অর্থনীতি ডুবে যায়। তারপরে আর কি দেখতে পাই আমরা, ভারতবর্ষের মধ্যে আরো অন্যান্য জিনিস, যেগুলো কয়লা লোহা এগুলোকে জাপানে পাঠানো হয়। আবার জাপান এই কয়লা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করে সেই যন্ত্রাংশ সেগুলো আমাদের ভারতে পাঠায়। যেমন তোরা একটা কোম্পানির নাম তো জানো, LG, তাই না? LG কোম্পানিটা জাপান থেকে এসেছে। তো জাপানের মতো দেশ থেকে আমরা এই রকম যন্ত্রাংশগুলো পাচ্ছি। তারপরে বিদেশি বিনিয়োগ ঘটে। ভারতবর্ষে অনেক কোম্পানি রয়েছে, যেমন তোমরা সব থেকে দামি কোম্পানির নাম বলো, রিলায়েন্স কোম্পানি, সেখানে বাইরের কোম্পানিগুলো টাকা লাগিয়েছে। এতে কি লাভ? এতে লাভ হচ্ছে রিলায়েন্স যত উঁচুতে যাবে তাদের টাকা তত ডবল হতে থাকবে। তো এটাকে বলে FDI বা FII, মানে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর বলা হয় এদেরকে। ওকে, এরা সেই কোম্পানিগুলোতে টাকা লাগায়। মুদ্রা বিনিময় হার, মানে ভারতীয় টাকায় সাপেক্ষে ডলার আর পাউন্ডের মূল্য বেশি, ঠিক আছে, মানে ভারতীয় টাকা কিন্তু কম দাম এবং ডলারটা বেশি দাম, তার জন্য ভারতীয় আমদানি কমে আর রপ্তানি বাড়ে। একটা জিনিসে বুঝিয়ে দিই আমি তোমাকে ভালো মতো, যে কি হয়, ভারতে কোনো যদি দেশের তেল কিনতে যায় তাহলে ভারতকে নিজের টাকা দিয়ে কেনা যায় না, সেটা কিনতে হয় ডলারে। বুঝতে পারলে? মানে যত তেলের কোম্পানি আছে তারা ডলারে ট্রেড করে। সাপোজ আমি 1 কোটি টাকা নিয়ে তেল কিনতে গেলাম, ওকে, ভারতের আমি প্রতিনিধি হিসেবে, তাহলে প্রথমে আমি টাকাটা দিয়ে দিতে পারবো না, আমাকে কোনো একটা এক্সচেঞ্জে যেতে হবে, মানে কোনো একটা দোকান যেখানে আমি গিয়ে দেব টাকাটা, যে আমি 1 কোটি টাকা দিলাম, ও তারপরে আমাকে 1 কোটি টাকার সেই ডলারে পরিণত করে দেবে।
অর্থাৎ আমার কাছে ডলার যখন চলে এলো, তখন আমি সেই ডলারগুলো 1 কোটি টাকার ডলার কি আমি বেশি পাবো নাকি কম পাবো? অনেক কম পাবো। তাহলে আমাদের কি হলো, ওখানে টাকাটা কমজোর হয়ে গেল এবং আমরা ডলারটা অনেক কম পেলাম। যেমন বাংলাদেশেরই কথা ভাবো, তুমি যদি বাংলাদেশ যাচ্ছ, তাহলে তুমি 100 টাকা দিলে তোমাকে 135 টাকা বাংলাদেশি টাকা দেওয়া হবে। আবার বাংলাদেশ থেকে যে আমাদের দেশে আসছে, আমাদের দেশ যেহেতু একটু বেশি পাওয়ারফুল, তো বাংলাদেশ থেকে যে এসে 100 টাকা দেবে, তা বিনিময়ে হয়তো 80 টাকা পাবে। তার মানে তার মূল্যটা কি হলো, কমে গেল। এরকমভাবেই আমাদের কিন্তু যে টাকার হার সেটা কমে যাচ্ছে। ওকে, এটা কেন হচ্ছে? কারণ সেই তেলের জন্য। তেলটা যদি গেল তাহলে সব ঠিক হয়ে যাবে। এবার ক্রয় ক্ষমতাও একটা জিনিস আছে। অনেকে ভাবে ক্রয় ক্ষমতা কি? ক্রয় ক্ষমতা মানে সেই দেশের মানুষ কত খরচা করতে পারবে। মাথা পিছু আয় বেশি হলে বাণিজ্যের পরিমাণ বাড়ে, মানে মানুষজন বেশি আয় করলে সেখানে খরচও বেশি করে। যেমন ইউএসএ আর জাপানের মধ্যে খরচা বেশি, ঠিক আছে? এরপরে বাণিজ্যের ভিত্তি অনুযায়ী আমরা দুটোকে রাজনৈতিক আর সামাজিক এভাবে ভাগ করে নিই। যদি তুমি সামাজিক সাংস্কৃতিক কথা দেখো, তাহলে উন্নত দেশগুলো যে রয়েছে তারা আশেপাশের দেশকে তাদের যন্ত্রাংশ ও প্রযুক্তি বিক্রি করে। যেমন জাপান আমাদেরকে ইতিমধ্যে বুলেট ট্রেন বিক্রি করছে। আবার ইউএসএ আমাদেরকে স্যাটেলাইট অথবা সেই যে মানে ভালো ভালো যে ইয়েগুলো রয়েছে, তোমাদের মেশিনসগুলো রয়েছে যে ওয়ারে লাগে, যেগুলো যুদ্ধে লাগে, সেগুলো বিক্রি করে। তো বুঝতে হবে সামাজিক এবং সাংস্কৃতিক এখান থেকে কোথা থেকে এলো, বন্ধুত্ব জিনিসটা, যে আমাদের বন্ধু দেশরা আমাদেরকে এই প্রযুক্তি বিক্রি করে আমাদেরকে উন্নত হতে সাহায্য করছে। যেমন এখন বর্তমানে এই বন্দে ভারত দেখছো, অমৃত ভারত দেখছো, এগুলো জাপান আমাদেরকে হেল্প করছে এত সুন্দর ট্রেনগুলো গড়ে তুলতে। এবং আমাদের পাশের দেশগুলো থেকে আমরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছি। পরিবহন ব্যবস্থা কেমন? আধুনিক জাহাজ ও রেলপথ বাণিজ্যে বিপ্লব এনেছে। অনেকে বলে এই বন্দে ভারত দিয়ে কি হবে, চাকরি দিলেই তো হতো। বন্দে ভারত দিয়ে কি হবে একটি কাহিনী দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। এক সময় কি হয়েছিল, একটা যখন শিশু মারা যাচ্ছিল, তখন সে ভাবলো আমি সব কিছু ডোনেট করে দেবো। মারা যাওয়ার আগে সেইটা কথা বলে তারপর মারা গেল। তো তার হার্টটা ডোনেট করার কথা ছিল, কিন্তু পৌঁছতে হবে 1 ঘন্টার মধ্যেই। আর পৌঁছানো যাবে সব থেকে আশেপাশে যেই হসপিটালে ওই হার্টটা দরকার, সেখানে পৌঁছে দিতে হবে। সব থেকে দ্রুত মাধ্যম তখন জানা গেল যে বন্দে ভারত ট্রেন একটা 1 ঘন্টার মধ্যেই যাবে। তো সেই ট্রেনের দ্বারা সেই হসপিটালে, মানে সেখানে স্টেশনে ওই হার্টটা নামানো হলো, তারপরে একদম ওই হসপিটালে পৌঁছে দেওয়া হলো, আর ডাক্তার সেখানে গিয়ে অপারেশন করলো। তো এটা যতক্ষণ না কোনো নিজের মানুষের সঙ্গে হচ্ছে, ততক্ষণ বোঝা যায় না যে বুলেট ট্রেন অথবা এই এরোপ্লেন জাহাজ কত বেশি ইম্পর্টেন্ট। বেশিরভাগ মানুষেরা আমরা কিন্তু এরোপ্লেনেই যাই যখন আমাদের কোনো চিকিৎসার জন্য যেতে হয় হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোরে। তখন আমরা কিন্তু ভাবি না যে চাকরির দরকার, আমাদের ট্রেন বা এরোপ্লেন না থাকলে কি হবে, তখন একবার ভাবতে হবে। জনসংখ্যার অসম বন্টন। যদি জনসংখ্যা বেশি হয় তাহলে সেই দেশে বিপুল চাহিদা হবে। যেমন ভারত আর চীন, তাহলে তো আমদানি বাড়বেই। আমদানি মানে হচ্ছে আমদানি, নিয়ে আসা, আমদানি। ওকে, তো ভারত আর চীনের মধ্যে অনেক বেশি চাহিদা জিনিসপত্রের, তো বাইরের থেকে তো কিনতেই হবে, তাই না? তোমার বাড়িতে যদি এখন ধরে নাও 5 জন থাকে, ভবিষ্যতে যদি 15 জন থাকে, তাহলে তো আমদানি বাড়বেই, দোকান থেকে জিনিসপত্র তো নিতেই হবে। এরকম জিনিসটা সরকারি নীতি বা পলিটিক্যাল রাজনীতিক যেটা চলে আসি, সরকারের শুল্ক নীতি ও উদার নীতি আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, সরকার এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। বাণিজ্য চুক্তি মানে বহুপাক্ষিক চুক্তি যদি হয়, তাহলে সেটা বাণিজ্য বাড়ায়। যেমন ভারত রাশিয়াকে কিছু বিক্রি করে, আবার রাশিয়া ভারতকে কিছু বিক্রি করে, এভাবে আমাদের বাণিজ্য বাড়ে। যুদ্ধ ও অশান্তি বাণিজ্য ব্যাহত হলে শান্তি ও স্থিতিশীল বাণিজ্য বাড়ায়। মানে যখন যুদ্ধ হয় তখন অশান্তি হলে বাণিজ্য কমে যায়, আবার শান্তি যখন হয় তখন বাণিজ্য কিন্তু একদম তুঙ্গে উঠে যায়, মনে রাখবে। যেমন যুদ্ধ হলে মানুষজন গাড়ি ঘোড়া এগুলো কেনা বন্ধ করে দেয়। করোনা হলো, সব মানুষজন ঘরে ঢুকে গেল, ব্যবসা বাণিজ্য কমে গেল, জিনিসপত্র কমে গেল কিনা বেচা, মানুষজন আর শোরুমে গিয়ে বাইক গাড়ি কিনছিল না। আবার যখন করোনা চলে গেল, মানুষ বেশি বেশি করে গাড়ি কেনা শুরু করলো, পরে যদি লাইফে আর এনজয় করতে না পারি। এভাবে করে কিন্তু শান্তির সময় বাণিজ্য বেড়ে যায়। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব দেখো। আন্তর্জাতিক বাণিজ্য মানে জানো, ওই বিদেশি দেশগুলোর সঙ্গে আমরা যখন বাণিজ্য করি তখন কি কি ঘটে। এই যে আমরা সম্পদগুলো গড়ে তুলছি, সাপোজ ধরে নাও জাপান তারা বুলেট ট্রেন গড়ে তুলেছে, কিন্তু তাদের দেশের মধ্যেই থেকে গেলে এটা কিন্তু একটা অপচয় হবে।
মানে জাপানের লোকরাই এটা ভোগ করলো, বাইরের দেশের লোকরা এটা ভোগ করতেই পারলো না। এর ফলে বাইরের দেশের লোকেরা বুঝতেই পারলো না কতটা ভালো এবং কতটা এটা দিয়ে কত কি হতে পারে। যেমন একটা মানুষ যার এইখান থেকে ধরে নাও দিল্লি যাওয়ার দরকার 2-3 ঘন্টার মধ্যে, সে কিন্তু ভাববে যে জাপানের বুলেট ট্রেন আছে, ভারতে থাকলেও ভালো হতো। যখন জাপান এটা আমাদের সঙ্গে শেয়ার করলো, আমরা তার প্রতি আনুগত্য থাকলাম, তার প্রতি রেসপেক্টফুল থাকলাম, এভাবে বন্ধুত্ব জিনিসটা বাড়লো। তো এটাই হচ্ছে সম্পদের উত্তম ব্যবহার। উদ্বৃত্ত পণ্যের রপ্তানি, যেমন ধরে নাও এই জিনিসটা আরেকটা জিনিস বোঝাই, যে তোমার বাড়িতে ধরে নাও কোনো একটা তরকারি রান্না হয়েছে, যখন তরকারিটা একটু বেশি রান্না হয়ে যায়, তুমি কি করো, পাশের বাড়িতে ওই তরকারিটা টিফিন বাটিতে করে দিয়ে আসো বা মা দিয়ে পাঠায়। এর ফলে কি হয়, তরকারিটা নষ্টও হলো না, আবার দুই বাড়ির মধ্যে কিন্তু বন্ধুত্বও হলো। উদ্বৃত্ত পণ্যের রপ্তানি মানে দেশের প্রয়োজন মিটিয়ে বাড়তি যেটা জিনিস আছে সেটা অন্য দেশে পাঠিয়ে দেওয়া। যেমন ধান গমগুলো আমাদের দেশে ডবল উৎপাদন হয়, যেটা কি ভারতবর্ষের লোকেরা খেতেই পারবে না, তখন সেটা অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়া হয়, যাতে ওই দেশেরও ভুখ মিটে এবং আমাদেরও লাভ হয়। কৃষি ও শিল্পের প্রসার, যেমন এই যে একটা এসেছিল বীজ প্রযুক্তি, যেখানে সবুজ বিপ্লব বলা হয়, এই সালটিকে 1964-65-কে খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। তখন কৃষিক্ষেত্রে একটা বিপ্লব আসে, একটা অনেক বড় উন্নতি ঘটে, মনে রাখবে। এই সময় কিন্তু আমাদের ভারতবর্ষে ইন্ডাস্ট্রি অনেক গ্রো করেছিল। তো একটা ইন্ডাস্ট্রি গ্রো করলে আরেকটা ইন্ডাস্ট্রি গ্রো করে। যেমন এই যে ব্যাটারি গাড়িগুলো আসলো, এটার ফলে কিন্তু ব্যাটারির ডিমান্ড বা ব্যাটারি বিজনেসটা বেড়ে গেল। ব্যাটারি গাড়ি আসাতে আরেকটা ব্যাটারি বিজনেস বেড়ে গেল। সেরকম কৃষি ক্ষেত্রতে উন্নতি হওয়ার ফলে কেমিক্যাল বিজনেস বেড়ে গেল, আর সঙ্গে ট্রাক্টর বিজনেস এগুলোও বেড়ে গেল। তো একটা বিজনেস গ্রো করলে আরেকটি ইম্পর্টেন্ট তারা কিন্তু উন্নত হয়। শিল্পোন্নতি, খনিজ তেল বা কাঁচামাল আমদানি করে শিল্পের প্রসার ঘটে। মানে আমরা খনিজ তেল বা কাঁচামাল মানে হচ্ছে বাইরের দেশ থেকে লোহা টোহাগুলো নিয়ে আসি, সেগুলোতে আমাদের কিন্তু আস্তে আস্তে শিল্পে উন্নতি ঘটছে। যেমন ভারতবর্ষের মধ্যে ততটা লেড নেই। লেড লেড মানে কি বলে লেডকে, সীসা, লেডকে সীসা বলে আই থিঙ্ক। তো লেড অতটা আমাদের এখানে উৎপাদন হয় না, আমরা চায়নার কাছ থেকে কিনি, আর সেটা দিয়ে আমরা ব্যাটারি বানাই। লিথিয়াম যেটাকে বলে, লিথিয়াম আয়ন ব্যাটারি, সেটা চায়নার কাছ থেকে কিনে আমরা সেটা ব্যাটারিটা বানাই। তো লিথিয়াম এখানে কাঁচামাল হিসেবে নেওয়া হয়, কাঁচামাল মানে গুঁড়ো হিসেবে নেওয়া হয়। তারপরে কি, স্বনির্ভরতা লাভ। এই যে ব্যবসা বাণিজ্যের ফলে আমাদের দেশ কিন্তু স্বনির্ভর হয়ে ওঠে এবং নিজেই ইনকাম এবং নিজেই তারা সমস্ত কিছু করতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব এবার আমরা বুঝি যে কেন দরকার। বাণিজ্যের ফলে ভারতের মাথাপিছু আয় প্রায় 70% বৃদ্ধি পেতে পারে। আমরা যদি এমন কিছু বাণিজ্য করি, বা ভবিষ্যতে তোমাকেও আমি একটা অ্যাডভাইস দিচ্ছি যে তুমি এমন কিছু একটা বাণিজ্য করার চেষ্টা করবা, ব্যবসা করার চেষ্টা করবা, যেটা হয়তো গোটা দেশে প্রয়োজন অথবা দেশের বাইরেও প্রয়োজন। একটি উদাহরণ দিই, যেমন ধরে নাও তুমি ডিমের ব্যবসা করলা, ডিম, মুরগির ডিমের ব্যবসা করলা, সেটা আমাদের দেশেও খাওয়া হয়, বাইরের দেশেও খাওয়া হয়। তো এই জিনিসগুলো কিন্তু পড়ে যায় একদম তোমার বিশ্ব বাণিজ্যতে, এবং এটি তুমি 70% তোমার আয় বাড়াতে পারবে। জরুরি অবস্থায় মোকাবিলা, যেমন প্রাকৃতিক দুর্যোগ, মহামারীতে কোভিড-19 চিকিৎসা সামগ্রী আদান প্রদান। বাংলাদেশ, ভুটান, নেপালের মতো দেশরা তখন ভ্যাকসিন কী জিনিস তারা আবিষ্কারই করতে পারেনি। ভারত নিজের ভ্যাকসিন, ওই কোভ্যাক্সিন ছিল, তারপরে আর কি কি ছিল, ওগুলো এই দেশগুলোকে প্রদান করেছে, ফ্রিতে দিয়েছে, যাতে তারা বেঁচে থাকতে পারে। বৈদেশিক মুদ্রা অর্জন, এর ফলে কি হচ্ছে, বাইরের দেশের যে মুদ্রাগুলো আমরা ইনকাম করতে পারছি। যেমন আমরা যদি আমেরিকাকে যদি আমরা কিছু বিক্রি করি, ধরে নাও তাকে আমরা 100 টাকার চাল বিক্রি করলাম, তো আমেরিকা আমাদেরকে ডলারে দেবে টাকাটা। ডলারে যখনও দেবে, আমরা ফেরত পাচ্ছি ধরে নাও 120 টাকা বা 180 টাকা এরকম পাচ্ছি। তো আমাদের কত টাকা লাভ হলো? 80 টাকা লাভ হলো। তো এভাবে অন্য দেশের মুদ্রা ইনকাম করে কিন্তু লাভ হয়। সংস্কৃতির ব্যাপন, মানে দেশের সংস্কৃতি অন্য দেশে ছড়ায়। ভারতে যেমন মুম্বাই, গোয়া, শিলং শহরে পশ্চিমী সংস্কৃতির ছোঁয়া বেশি, সেখানে পশ্চিমী সংস্কৃতির ড্রেসগুলো পাওয়া যায়। মুম্বাইয়ে দেখবে যে লোকেরা অনেক ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস পরে, গোয়াতে অনেক ছোট ছোট ড্রেস পরে, শিলংয়ে দেখবে তোমরা, মেঘালয় শিলংয়ে খুব সুন্দর সুন্দর তারা জ্যাকেটস অথবা প্যান্টস এগুলো পরে। এগুলো ওয়েস্টার্ন থেকে এসেছে, ইউরোপের দেশগুলো থেকে এসেছে। একচেটিয়া কারবার প্রতিরোধ করা যায় যদি তোমরা বিদেশি বাণিজ্য করো। মানে এমন কি হয়েছে, ভারতবর্ষের মধ্যে
কিছু কিছু কোম্পানি আছে। একটা কোম্পানির নাম বলি আমি, যে ভারতবর্ষের মধ্যে একটা কোম্পানি রয়েছে IEX, I ফর ইন্ডিয়ান, E ফর এনার্জি, X ফর এক্সচেঞ্জ। তো IEX কি করে, ভারতবর্ষে যত বিদ্যুৎ হয় সেগুলোর ব্যবসা করে। যতগুলো বিদ্যুৎ হয় সেই বিদ্যুৎটা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি কিনা হলো, তো এ মাঝখানে থাকে, এ টোল বুথের মতো সেটাকে কন্ট্রোল করে। তো এ যে কন্ট্রোল করছে, এর ফলে কি হচ্ছে, এটা একচেটিয়া বাণিজ্য হয়ে যাচ্ছে। মানে এই পুরো আমাদের ভারতবর্ষের বাণিজ্যটাকে, যে বৈদ্যুতিক বাণিজ্যকে কন্ট্রোল করছে, এটাকে সরানোর জন্য কি হয়েছে, বিদেশি কোম্পানিগুলো এসে বা বিদেশি কোম্পানিদের সঙ্গে টাই আপ করে এভাবে এই একচেটিয়া কারবারটাকে ধ্বংস করা হচ্ছে। আরেকটি উদাহরণ দেখি, যে আমাদের বর্তমানে রেল বুকিং করতে গেলে একটা কোম্পানির দরকার হয়, সেটা হচ্ছে IRCTC। এই কোম্পানি দিয়েই আমরা টিকিট বুকিং করতে পারি, খাবার বুকিং করতে পারি, রেলের পরিষ্কার থেকে শুরু করে সব কিছু এরাই করে। তো এর ফলে কি হচ্ছে, এদের কাছে একটা পাওয়ার চলে আসছে। তুমি যদি এদের বিরুদ্ধে কিছু করো, লিগ্যাল নোটিশ দাও, এফআইআর করো, তাও কোনো যায় আসবে না, কারণ এরা সব থেকে উপরে। যেদিন আরেকটি কোম্পানি চলে আসবে, ধরে নাও কোনো একটা কোম্পানি আসলো, হ্যাঁ, বলে কোনো কোম্পানি আসলো, তো এই দুটো কোম্পানির মধ্যে তখন রেষারেষি লেগে যাবে, কে ভালো সার্ভিস দিতে পারে। এর ফলে কিন্তু সার্ভিসটা উন্নত হবে। তো একচেটিয়া বাণিজ্য প্রতিরোধ করতে আন্তর্জাতিক বাণিজ্য দরকার। এবার ভারতের উল্লেখযোগ্য বাণিজ্য চুক্তি কয়েকটাতে চলে আসি আমরা, যে অন্যান্য দেশের সঙ্গে চুক্তি করেছে, যে রাশিয়া, তোমার কাছ থেকে আমি তেল নিব, আমি তোমাকে কিন্তু কিছু জিনিস বিক্রি করবো, তোমাকেও নিতে হবে। মানে তোমার কাছ থেকে আমি জিনিস কিনলে আমার কাছ থেকেও তোমাকে জিনিস কিনতে হবে, ঠিক আছে? তো কিছু চুক্তিগুলো দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে এটা যুক্ত হয়েছে ইন্ডিয়া, যেখানে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করে, যেটা ফুল ফর্ম দেখে নাও, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তারপর স্যাফটা মানে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। দক্ষিণ এশিয়াতে আমাদের ইন্ডিয়া পড়ে, তো সেখানে দেশগুলোর সঙ্গে আমরা ট্রেড করি। এগুলোর ফুল ফর্ম একদম মনে রাখবে, এশিয়ান ইন্ডিয়া, FTA। ওকে, তারপরে এইটা খুব বেশি ইম্পর্টেন্ট যেটা বর্তমানে ঘটেছে, ওকে, ইম্পর্টেন্ট আসতে পারে এটা, ইন্ডিয়া EU, মানে ইন্ডিয়া আর ইউরোপের মধ্যে এই ডিলটি ঘটেছে। সেখানে ইউরোপের জিনিসপত্রের সঙ্গে ইন্ডিয়ার কিন্তু ধরে নাও ব্যবসা বাণিজ্য হবে। যেমন ইউরোপ থেকে অনেকগুলো গাড়ি আসে, মাস্টাং বলো, ফোর্ড বলো, এগুলো যে আসে, এগুলোর দামগুলো কমে যাবে, আর ভারতবর্ষ এখান থেকে জিনিসপত্র পাঠাবে, সেগুলো কিন্তু অনেক ডেভেলপ হবে। সঙ্গে RCEP, এটার ফুল ফর্মও একদম দেখে রাখবা, খুব বেশি ইম্পর্টেন্ট আছে। ফুল ফর্মগুলো একদম নো ব্রেনার, অবশ্যই মনে রাখবে। এরপরে আমরা কিছু ফ্যাক্টস দেখে নিই, পুরোপুরি যে পড়লাম, এখানে কি কি পড়লাম। ভারতবর্ষ সব থেকে বেশি উৎপাদন করে পুরো বিশ্বের মধ্যে, সেগুলো কি কি? একটি হচ্ছে চামড়া জাতীয় বা চামড়া দিয়ে তৈরি হয় সেগুলো দ্রব্য বা পণ্য, যেমন চামড়ার ব্যাগ, চামড়ার জুতো, এগুলো। পেট্রোলিয়াম পণ্য, স্যার আপনি তো বললেন পেট্রোল পাওয়া যায় না, পেট্রোলিয়াম পণ্য কোথা থেকে আসলো তাহলে? আমাদের দেশে তো পেট্রোল পাওয়া যায় না। পেট্রোলিয়াম পণ্য বলেছি, পেট্রোলিয়াম জিনিসপত্র, যেমন পেট্রোল থেকে কেমিক্যাল তৈরি হয়, তোমরা হয়তো প্রথম শুনলে। তার মধ্যে একটি উদাহরণ ভেসলিন, আমরা ভেসলিন লাগাই না ঠোঁটের মধ্যে, ওটা পেট্রোল থেকে তৈরি হয়েছে। তো পেট্রোলিয়াম পণ্যগুলো বা কেমিক্যালগুলো ভারত থেকে অন্য দেশে পাঠানো হয়, সব থেকে বেশি উৎপন্ন হয়। রত্ন বা গহনা, এটা তো স্যার আমাদের সবার মায়ের কাছে, দিদার কাছে জমানো থাকে, সব থেকে বেশি তো ইন্ডিয়াতেই আছে রত্ন এবং গহনা। অটোমোবাইল সরঞ্জাম, মানে গাড়ির ভেতরে, অটোমোবাইল মানে কি, গাড়ি, চার চাকা, কার, এদেরকে অটোমোবাইল বলা হয়, ঠিক আছে? তো এই অটোমোবাইল সরঞ্জামগুলো, গাড়ির ভেতর পার্টসগুলো ইন্ডিয়াতে তৈরি হয়। ফার্মাসিউটিক্যালস, যেটা প্রথমেই বলেছিলাম, ভারত ওষুধপত্র তৈরিতে কিন্তু নাম্বার 1-এ রয়েছে, গোটা ইউরোপ, আমেরিকাতে পাঠায়। জৈব অজৈব রাসায়নিক মানে কেমিক্যাল, সেগুলো পাঠায়। হস্তজাত পণ্য, যেমন হাত দিয়ে তৈরি শাড়ি, এগুলো। হ্যান্ডলুম, সুতো, এই একই জিনিস। খাদ্যশস্য, টেক্সটাইল মানে জামা কাপড়, এগুলো পাঠায়। তো আরেকটি কি হয়েছে, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার বলে একটা অনুষ্ঠান হয়েছিল, যে সেখানে অন্যান্য সমস্ত দেশের লোকেরা আসবে, বাণিজ্য মেলা এটি ছিল। আর এটার লক্ষ্য কী ছিল, আওয়ার বিজনেস ইজ টু গ্রো ইয়োর বিজনেস, মানে আমাদের ব্যবসা হলো তোমার ব্যবসাকে বাড়ানো। এটার মোটো ছিল। এটা কোথায় কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছিল, মুম্বাইয়ে হয়েছিল, আরও বিভিন্ন শহরে হয়েছিল। তো এভাবেই আমরা কিন্তু পুরো বাণিজ্যটা পড়ে নিলাম ভারতবর্ষের, যেখানে শেষের দিকে MCQ আমরা এখানে সম্পূর্ণ ফুল ফর্মসগুলো একদিকে দেখে নিচ্ছি। ওকে, একটু সরিয়ে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি।
সঙ্গে আমরা সেই ট্রাভেল কথাটা ট্রেড কথাটা কোথা থেকে এসেছে সেটা দেখলাম, মানেটাও দেখলাম। অর্থনৈতিক ব্যারোমিটার আন্তর্জাতিক বাণিজ্যকে মাপা হয়। পুনরপ্তানি বন্দরগুলোর নাম রাখবে। সাংস্কৃতিক ব্যাপন শহর, যেখানে ইউরোপিয়ান সংস্কৃতি দেখা যায়, সেগুলোর নাম মনে রাখবে। টিন রপ্তানিকারক সব থেকে বিখ্যাত দেশের নাম হচ্ছে কি, সেটা হচ্ছে সুরিনাম। জিডিপিতে অভ্যন্তরীণ বাণিজ্য মানে ভারতের ভেতরে যে বাণিজ্য ঘটে সেটা 54%। কর্মসংস্থান কত ঘটে? 48%। WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতবর্ষ কত নম্বরে রয়েছে? 8 নম্বরে। আমদানিতে রয়েছে মানে জিনিসপত্র নিই আমরা, আর দেওয়াতে মানে রপ্তানিতে রয়েছে 17তম। নমিনাল জিডিপি, বর্তমানে জিডিপি অনুযায়ী আমরা কত লিস্টে আছি? প্রথমে আমেরিকা রয়েছে, বলেছিলাম আমি কি, প্রথমে আমেরিকা, তারপরে চায়না, তারপরে জার্মানি, তারপরে রয়েছে জাপান, তারপরে রয়েছে ইন্ডিয়া 5 নম্বরে। ফরেক্স বলতে গেলে ফরেন এক্সচেঞ্জ বা নতুন নতুন যেগুলো এসেছে না, ওই যে বিটকয়েন এইসব জিনিসগুলো, সেখানে আমাদের কত রয়েছে টাকা? $646 বিলিয়ন। এনটিএফসি এটা 2016 সালে গড়ে ওঠে, ওকে, যেটা ন্যাশনাল ট্রেড কাউন্সিল একটা। জিএসটি যেটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেটা 2017 চালু হয়। ই কমার্স নীতি আসে 2019-এ। সবুজ বিপ্লব কোন সালে হয়? 1964 থেকে 1965। এই যে আমি তোমাদেরকে লাস্টের দিকে মনে করিয়ে দিলাম এই ক্লাসে, তোমরা কিন্তু এগুলোকে নোট করে নিও। আমি পুরো ক্লাসে তোমাদেরকে ভালো মতো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর যাদের খুব ভালো লেগেছে তারা আলফা ভূগোল ব্যাচটি নিতে পারো। 199-এ আমি তোমাদের 3rd সেমিস্টার পড়াচ্ছি, যেখানে অনেকগুলো সুবিধা পাচ্ছ। অ্যানিমেটেড মাস্টার ক্লাস পাবে এরকম, যেখানে আমি তোমাদের পুরো অ্যানিমেশনের মাধ্যমে বোঝাবো এইরকম স্মার্ট নোট দিয়ে। তারপরে এই নোটগুলো তুমি পেয়ে যাবে আমার অ্যাপের মধ্যে, সেখান থেকে তুমি কিন্তু পুরোপুরি এগুলোকে পড়তে পারবে। এই যে যা নোট দেখালাম এটাই পুরোটা পেয়ে যাবে অ্যাপের মধ্যে, যেগুলো দেখে পড়তে পারবে। ডাউনলোড প্রিমিয়াম নোটস, এই চ্যাপ্টারের পুরোপুরি প্রিমিয়াম নোট তুমি ডাউনলোড করতে পারবে। মক টেস্ট দিতে পারবে, লাইভ ক্লাসেস করতে পারবে। এই ক্লাসটি যদি মিস হয়ে যায় রেকর্ডেড রূপে তুমি দেখতে পারবে। অনেক ক্লাস কিন্তু ইউটিউবে আসে না, প্রায় 60%, সেগুলো অ্যাপের মধ্যে দেখতে পাবে। কোনো প্রবলেম হলে আমার সঙ্গে তুমি এটি সলভ করতে পারবে। এটি নিতে পারবে তুমি SBI RedTech অ্যাপ ডাউনলোড করে, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 7908327252। আমার চ্যানেলে পড়া ভালো লাগলে যদি 3rd সেমিস্টারে তুমি না নিতে পারো, 4th সেমিস্টারে অবশ্যই জয়েন করার চেষ্টা করো, কারণ 4th সেমিস্টার কিন্তু তোমাদের ফাইনাল স্কুল ইয়ার, ফাইনাল একদম দেখিয়ে দেওয়ার মতো একটি সময়, যে তোমার মধ্যেও কিছু দম আছে, এবং বাবা মার যদি মান সম্মান রক্ষা করতে হয়, নিজের একটু যদি ভ্যালু বাড়াতে হয় সবার মধ্যে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ক্রাশের সামনে অথবা তোমার ভালোবাসা মানুষের সামনে, তবে এবারে 4th সেমিস্টার ফাটিয়ে রেজাল্ট করতে হবে। তার জন্য আমার ব্যাচগুলো দেখে নাও, আলাদা আলাদা রয়েছে। তো তোমাদের যদি মনে হয় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। শুধুমাত্র একবার পেমেন্ট করতে হবে, কোনো মাসিক পেমেন্ট নয়, অথবা সঙ্গে তুমি আমার অ্যাপ থেকে ডিরেক্টলি এই কোর্সগুলোকে নিয়ে নিতে পারবে। তো এর দ্বারাই আমরা শেষ করছি আজকের এই ক্লাসটি। এর যে দ্বিতীয় ক্লাসটি, যেখানে বিশ্ব বাণিজ্য আমি পুরো ডিটেলে বোঝাবো, সেটি অ্যাপের মধ্যে আসবে। সি ইউ সুন গাইস।